চিত্রনায়ক অঞ্জনা ওনার মৃত্যু নিয়ে নানান ধরনের কথাবার্তা আসতেছে, মানে কেউ বলে স্বাভাবিক, কেউ বলে অস্বাভাবিক। এই জন্য আমরা আসলে আমার ডান পাশে আছে মনি, যিনি চিত্রনায়ক অঞ্জনার ছেলে হিসেবে আমরা জানি, আপা লাগছে, বেশ ভালো আপা লাগছে, সেটা আমরা ক্লিয়ার হইতে চাই। উনি মানে অঞ্জনা আপার মতো চলে যাব, এটাই স্বাভাবিক। মৃত্যু না অপমৃত্যু এটা আমাকে রাতে ঘুমাইতে দেয়নি। এই মনির অনেক গাফুলাতি আছে। এই গাফুলাতিটা, কিছু গাফুলাতি হয় ভুল, কিছু হয় স্বেচ্ছায়। তা আমার মধ্যে একটু ক্ষোভ, সেটা হলো যে অঞ্জনা আপা অসুস্থ, আজকে যে সন্তান বলে পাল্লক সন্তান যে মনি তো তার সব ফেসবুকের সবকিছু পরিচালনা সে করে, সংসারের সবকিছু ভালো মন্দ সেই দেখে, বাজার হাট এইটা ওইটা। তাহলে তো আমি আশা করছিলাম তার ফেসবুক থেকে অন্তত একটা পোস্ট যে আমার আম্মু অসুস্থ, কিংবা অঞ্জনা রহমান আইডি থেকেই যে আমি অসুস্থ, তারপর নিচে লেখা দিত আমি মনি বলছি, তাহলে তো আমরা সবাই জানতাম। বাইদাবাই শুনলাম যে অঞ্জনা আপা অসুস্থ, এবং যেদিন উনি ভর্তি হয়েছে তারও নাকি 7 দিন আগের থেকে বিছনায় প্রস্রাব পায়খানা করতেছিল। তাহলে এখানে প্রশ্ন থাকে যে একটা লোক সে স্ট্রোক করার পরে বিছনায় পায়খানা প্রস্রাব করা মানে কি অনেক দূর অবনতির দিকে, মুমূর্ষু অবস্থা। তাইলে কেন তাকে ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা নেওয়া হয় না? এবং সেই জায়গা অঞ্জনা আপার একটা বান্ধবী আছে অ্যাডভোকেট সালমা, সে নাকি 4-5 বার বাসায় গেছে এই 7 দিনের মধ্যে, যাইয়া মনিকে চাপ সৃষ্টি করছে যে তুমি এখন ভর্তি করো, নাহলে আমি শিল্পী সমিতিতে জানাবো, মিডিয়াতে জানিয়ে দেব। তখন সে ইউনাইটেডে ভর্তি করে। ঠিক আছে, আমরা যে 4 জন গেলাম, আমি অন্য একটা রোগীর রেফারেন্সে আমার এক ভাগ্নি ডাক্তার পিপি পরে আমি অঞ্জনা আপাকে দেখে আসলাম। উনি ফেলায় তাকায় রইল। আমি জিজ্ঞাসা করলাম, আপু চিনছো? বললো যে হ্যাঁ, বিপ্লব। আপু তোমার কি কোনো সমস্যা? সে ডাইনে বায়ে তাকাইতেছে, কিছু বলার চেষ্টা করতেছিল কিন্তু বলতে পারতেছিল না। তার মধ্যে কি এমন ভয় ছিল আমি আজও জানি না। তো খালি বললো দোয়া করো, আমার দিক খেয়াল রেখো, চলে যাও। আর ডাইনে বায়ে তাকাইতেছে, ডাইনে বায়ে তাকাইতেছে। তারপর আমি চলে আসলাম, মন খারাপ। তখন আমি বুঝতেছিলাম যে আপাকে আমরা ওইখান থেকে হয়তো ফেরত পাবো না। আমি আসতেছি। তো এরপরে ওইখানের যে দায়িত্বে ছিল, সে দায়িত্বের লোকটার সাথে কথা বললাম যে সুচরিতা ভাবি আর নাপা আর এই কেয়া ভাবি দেখা করবে। সে একজনকে পারমিশন দিবে, কোনো মতেই 3 জন দিবে না। তারপরে তার মাধ্যমে সুপারভাইজারকে ডাইকে আনিয়া তাকে বুঝাই বললাম, সর্বোচ্চ তার ক্ষমতা বলে 2 জনের পারমিশন দিল, সুচরিতা ভাবি এবং কেয়া ভাবি। প্রথম সুচরিতা ভাবি গেল, সুচরিতা ভাবির সাথেও সেম কথা। সুচরিতা ভাবি তাকে অনেকভাবে অনেক কিছু জিজ্ঞাসা করছে, সেখানেও অনেক প্রশ্নবোধক কথা রয়ে গেছে। এটা আপনারা তার মুখ থেকেই শুনে নেওয়াটা ভালো, কারণ আমি বললাম সুচরিতা ভাবি যদি জিনিসটা এড়িয়ে যায় বা না বলে, বা আরো কথা হয়েছে আমি জানি না, এরকমও তো হইতে পারে। আমার মনে হয় সুচরিতা ভাবির সাথে তার কি কথা হয়েছে সেটা সুচরিতা ভাবির কাছ থেকে জানা, কেয়া ভাবির কাছ থেকে জানা। তবে আমি যতটুকু বের হওয়ার পর শুনলাম যে ওই আমার যে প্রশ্ন করছে একই প্রশ্ন, আর অঞ্জনা আপা তখন পুরোটাই সুস্থ। সুস্থ বলতে সিসিউতে কথা বলতে পারতেছে, সেই সুস্থ, আমাদেরকে চিনতে পারতেছে, সুচরিতা ভাবিকে চিনছে, কেয়া ভাবিকেও চিনছে। আর আন্না ভাবির মধ্যে কষ্ট, আন্না ভাবিকে দেখতে দিতে পারেনি ওই কর্তৃপক্ষ, উনি এটা নিয়ে মন খারাপ। ওইখানে আমি এটা আবার ওই আমি যে আলম ভাই গেছে আমার সাথে, যে ফুটবলার, ওই আলম ভাই আবার ভিডিও করছে, আমি জানতাম না। ওইখানে আমি মনিকে প্রশ্ন করলাম, মনি এই কেন তুমি আমাদেরকে জানাওনি যে এই অঞ্জনা আপা অসুস্থ? আমরা কি অঞ্জনা আপার ভাই না, পরিবারের একজন না, চলচ্চিত্রের না? তুমি কে? আমি তাকে
ক্ষোভ নিয়ে বললাম, তুমি কে অঞ্জনা পার যে তুমি তার চিকিৎসার দায়িত্ব নিতেছো না, আবার বাধ্য হইছো অ্যাডভোকেট ওই আপার কথায়। তখন ও একটাই কথা বললো, মামা এগুলা কি এখন আমরা নাই বলি? আম্মুর তো চিকিৎসা হইতেছে, আম্মু ভালো আছে, শিশুতে থাকা রোগী ভালো আছে, ঠিক আছে, কথা বলতে পারতেছে, এটুকুই ভালো। তারপরে ওরে বললাম তার তো এই জায়গায় বাড়ি আছে মাতুয়াইলে, তারপরে উত্তরা দক্ষিণখানে বাড়ি আছে, তোমার নামে ফ্ল্যাট বুকিং আছে, তাহলে তার চিকিৎসা তুমি এখন শুনতেছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা পিজি সাবেক নাম, ওইখানে নিবা কেন? এটা কি আপডেট থাইল্যান্ড সিঙ্গাপুর যে তুমি উন্নত চিকিৎসার জন্য নিতেছো? ও বললো টাকা নাই, তবে টাকা ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদের সাথে মানে পাশ কাটাই গেল। তো ও সব কথাই নমনীয় ভাবে নিছিল, একটা কথা আপত্তিকর বলছে যে আমাদের তিনজনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না। সুচরিতা ভাবি ধরে বসলো কথাটা, কোন তিনজন? ও বুঝাইলো অঞ্জনা আপার একটা মেয়ে আছিল পাল্লক, সে, তার স্বামী আর মনি, এই তিনজন। তো সুচরিতা ভাবি ক্ষোভে বলল যে থাকবো না, চলে যাব, চলো যাই গিয়ে। আমি বললাম যে আপা আমরা এটা আসলে অভিমান করে লাভ নাই, ভাবি আমরা ওর সাথে কথা বলি। ততক্ষণে মনি পিপি পরা, মনি ভিতরে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা ইউনাইটেড হাসপাতালে ঢুকতে ডান পাশে, বের হইতে বাম পাশের এই ক্যান্টিনে বসলাম, ওইখানে বসে আর অপেক্ষায় ছিলাম। আমরা সিঙ্গারা, কফি, আরো যেন কি কি খাইছিলাম মনে নাই। তো ওই জায়গায় মনিকে জিজ্ঞাসা করলাম, ওইটাও আমার ওই বন্ধু আলম ভিডিও করছে, ফুটবলার। ওইখানে মনিকে জিজ্ঞাসা করলাম, মনি আপার ট্রিটমেন্ট কেমনি কি করতেছ? ও বলল যে 7 লাখ টাকার মতো হয়েছে, 5 লাখ টাকা আমরা দিছি, না 6 লাখ টাকার মতো হয়েছে, 4 লাখ টাকা দিছি, আর 2 লাখ টাকা পাবে। তো 2 লাখ টাকার কি ব্যবস্থা করছো? ও মানি ব্যাগ বের করে আমাদের এই 4 জনকে দেখালো যে আমার পকেটে 40,000 টাকা আর 60,000 টাকা পাও না। আমি বললাম যে তাহলে তার পিজিতে নিও না, যেহেতু তার অবস্থা। এর মধ্যে আবার আমরা জুনিয়র ডাক্তার এবং অঞ্জনা আপা যে ডাক্তারের অধীনে, এর সাথে আমরা কথা বলছি। তো সে শুধু রক্তক্ষরণের কথাটা আর বাল্বের একটু সমস্যাটাই বলছে, তবে একদম খারাপও বলেনি। তো এই জন্যই আসলে মনির সাথে আমাদের শেষ কথা বলা যে ও কি চায়। তো মনি যখন আসলো, অনেকবার ফোন দেওয়ার পর, কেয়া ভাবি ফোন দেওয়ার পর, আসার পরে ওকে প্রশ্ন করলাম যে তাকে তুমি পিজিতে নিও না, এইখানে উন্নত চিকিৎসা করো, দরকার শিল্পী সমিতির নেতৃবৃন্দ আছে যারা, তাদের সাথে আলাপ করো। তো ইতিমধ্যে যে আমরা মিশা আঙ্কেল বলি, আমি মিশা আঙ্কেলের সাথে কথা হয়েছে, মিশা আঙ্কেলের সোহেল রানা আঙ্কেলের সাথে, আমাদের নায়ক আলমগীর আঙ্কেলের সাথে যে তারও কথা হয়েছে, সেগুলো কিন্তু মিশা আঙ্কেল সব আমাকে বলছে। শুধু আমাকে না, আমার মোবাইল ফোন দিয়ে কথা বলছি। সেই কথা আমার সাথে হওয়ার পর সুচরিতা ভাবি, কেয়া ভাবি, আন্না ভাবি পর্যন্ত কথা হয়েছে। 4 জনের সাথেই মিশাবের কথা হয়েছে, মিশা আঙ্কেলের। এবং সে তার ওই দিক থেকে সে যা বলার বলছে, আমরাও যা বলার বলছি। সর্বশেষ কথা হলো অঞ্জনা আপার চিকিৎসাটা ভালোভাবে হোক, এটাই আমাদের সবার কাম্য ছিল। এভাবেই কথা মিশা আঙ্কেলের সাথে কথা শেষ হয়েছে। এবং নায়ক আলমগীর আঙ্কেল তো আসলে কারো সহযোগিতা করলে, হেল্প করলে, এগুলা সে নাম বলে না। তো সেক্ষেত্রে আলমগীর আঙ্কেল টাকা দিতে চাইছে, টাকাটা কে রিসিভ করবে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তো এটা বোধ হয় মিশা আঙ্কেল ভার নিতেছিল, এরকমই শুনতেছিলাম ওই টাইমে। পরবর্তীতে মনিকে যখন প্রশ্ন করি, মনি তাকে তুমি পিজিতে কেন নেবা? প্রয়োজন বোধে তার সম্পদ তো পয়টা থাকবে, বা তুমি তোমারে পালছে লালছে তুমি ভোগ করবা, বা ওই রঞ্জন আপার ছেলে মেয়েরা ভোগ করবে, এই তো। তাইলে সম্পদ তো বড় না, আগে তো তার বাসাটা বড়। প্রয়োজন বোধে তুমি কিছু সম্পদ বিক্রি করে দাও, তোমার নামে যে ফ্ল্যাটটা শুনছি বুকিং দিচ্ছে, সেই জায়গা ওটা রিটার্ন করে টাকা এনে চিকিৎসা করো। তো তখন মোবাইল থেকে বের করে একটা স্বর্ণ, বাটির মধ্যে কিছু স্বর্ণ রাখা, এই ছবিটা দেখাইলো সুচরিতা ভাবিকে যে এই স্বর্ণটা বিক্রি করছি। সুচরিতা ভাবি বললো সেল রিসিট কোথায়? বললো তো ওইটা তো আনি নেই। তো বললো আমি তো এরকম ফ্ল্যাট কেনার সময় স্বর্ণ বিক্রি করছিলাম, আমি তো সেল রিসিট আনছি।
ও বলছে আনি নেই, দেখ আনা না আনা সেটা ওর ব্যাপার। তো ওইখানে ও বুঝাই দিল 1.5 ঘন্টার ডিফারেন্স। শিশুর সামনে বললো হ্যাঁ সবই আছে, আর ক্যান্টিনে বললো যে কিছুই নেই। তাহলে এগুলো কোথায়? বললো যে এগুলো তো এখন আমরা একটা সিনেপ্লেক্স তৈরি করতে গেছিলাম নরসিংদীতে, তো এখানে জায়গা কিনছি, এটা করছি ওইটা করছি, তো ওইগুলা সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বলতে বললো কিছুই নেই। তো কই গেল ওইগুলা? ও বললো মামা এগুলা নাই বলি। তো এই শব্দ ওই একটাই, নাই বলি নাই বলি। তো ওই এখানে আর পেশাবেশি আমরা করলাম না, চলে আসলাম। পরবর্তীতে শুনলাম জেনি নামে অঞ্জনাপার একটা বান্ধবী আছে, সে তার দায়িত্বে, তার এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজে একজন অধ্যাপক, তার ভাইগনা বা ভাই এরকম শুনলাম, সে দায়িত্ব নিয়ে ভর্তি করায়, এবং ভর্তির সাথে সাথেই লাইফ সাপোর্ট। তো এটা জেনি আপার সাথেও আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন কিভাবে ভর্তি হলো, কেমনে ভর্তি হলো, কি হইলো না হইলো। তো সর্বশেষ কষ্টটা হলো মনি যে অঞ্জনা আপার রক্তের কেউ না, এটা তো আমরা জানতাম। হ্যাঁ, কে এই মনি? এটুকু জানি যে মনি অঞ্জনা আপার রক্তের কেউ না, এটা আমি না, ইন্ডাস্ট্রি সবাই জানে। তবে হ্যাঁ, তাকে সে অনেক আদর স্নেহ করতো, পালতো, তার টেক কেয়ার করতো এই জন্য। কিন্তু নায়ক আলমগীর সাহেবের মোবাইলে কে বা কারা দিয়েছে আমি জানি না, সে তো অনেক বড় মাপের একজন শিল্পী এবং তার মেধা আমাদের চেয়ে অনেক উপরে এবং তার চলাফেরাও তো অনেক উপরে, যেটা অকল্পনীয়। তো সে শুধু বলল বিপ্লব মনি কোথায়, যখন আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমে ভিতরে গিয়ে বসলো জানাজার। এরপরে নায়ক আলমগীর আঙ্কেল ওরে খুঁজা নিলাম, নেওয়ার পরে সাইফুল ভাই ছিল, মুক্তি ছিল, তখন সাইফুল ভাইয়েরই বললাম, সাইফুল ভাই দেখেন তো মনি কোথায়। সাইফুল ভাই তারা নিয়ে আসলো। আনার পরে আলমগীর আঙ্কেল ওকে বলল তোমার পরিচয় বলো। ও বলল আজিজুর রহমান বুলি তার বাবা, অঞ্জনা রহমান তার মা। সে দাবড়ি দেওয়া বলছে চুপ থাকো। তারপর তার মোবাইলের স্ক্রিনটা সে বড় কইরা বলল তোমার নাম মনি, তোমার ভাইয়ের নাম পনির, তোমরা যমজ ভাই, তোমার বাবার নাম জমির উদ্দিন, গ্রামের নাম বলল, তারপরে ইউনিয়ন বলল, তারপরে উপজেলা জেলা নরসিংদী, তোমার মা মারা গেছে 2 মাস আগে, বলো সত্য কিনা। যখন ঝাড়ি দিয়ে জিজ্ঞাসা করলো তখন মনি কোনো কথার উত্তর দিতে না পাইরা মনি বলল মামা এখন এগুলা নাই বলি, কষ্ট শুধু নাই বলি, এখানেই শেষ। দেখলাম সাইফুল ভাই চিল্লে উঠলো ওকে মারবে ধরবে। তো আমি বললাম সাইফুল ভাই আশ্বস্ত হন, এই ও থাক, আমরা জানাজায় যাই, আয়শা ওর সাথে কথা বলি। এর মধ্যে চিত্রনায়িকা মুক্তি আপু ওরে ধমকি দিয়া বলে এই ছেলে তোমার কত বড় সাহস, তুমি আমাদের জানাও নাই কেন, এবং ওর মোবাইলটা নিয়ে নিছিল। ও মোবাইলে কথা বলার ভান ধরিয়া কথা বলতেছিল, মোবাইলটা নিয়ে নিছিল। তারপর মুক্তি আপুর ভূমিকাও দেখলাম ভালো। পরবর্তীতে পলিও বিষয়টা বুঝতে পারছে, পলি হয়তো এতটা জানতো না, নায়িকা পলি। আমি মনিকে আমাদের এই রিটার্নিং রুমের প্রথম রুমটাই ডান পাশে বসা দেখে মায়া কান্না করতে দেখে আমি ওকে বলছি এই মিয়া তুমি এখন মায়া কান্না করে কি বুঝাইতে চাও, তুমি তার চিকিৎসার ব্যাপারে গাফুলাতি করছো কেন, আর তুমি তার কে? এরপরে আমাদের সিনিয়ররা বলছে ঠিক আছে, এটা এখন তার তো নিঃসন্তান, তার এই সম্পদ সে যদি মনিরে দিয়া যায়, কারো কোনো সে নাই, সে যদি কোনো এতিমখানারে দেয়, মসজিদে দেয়, বা শিল্পী সমিতির ফান্ডে রাখা যায় যে যারা অসহায় শিল্পী আছে, কাজ নাই কর্ম নাই, তাদেরকে দিও, কারো কোনো বলার নাই, আমাদের তো নাই। কিন্তু কষ্ট একটাই যে হয়তো তার মৃত্যুটা এইভাবেই লেখা ছিল, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারতাম যা একটু ভালোভাবে। আর একটা অঞ্জনা, সে অসুস্থ, জাতি জানবে না, শিল্পী সমিতি জানবে না, আমরা জানবো না, এই কষ্টটা মাইনা নিতে পারতেছি না।